বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস একাদশ শ্রেণী আলহাজ ইয়াকুব আলী গার্লস কলেজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা আমার, করোনাকালীন এই দুর্যোগে অনলাইন ক্লাসসমূহ অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আর তোমরাও আমাদের ক্লাসগুলো দেখে নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং উপকৃত হচ্ছে আশা করি। আর তোমাদের বলছি, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। তো আজকে আমি যা পড়াবো, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম ব্যক্তত্ব জাততত্ত্ব কাকে বলে, এতটুকু পর্যন্ত গিয়েছিল। সেটি ছিল যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায়। আজকে আমি বাকিটা পড়াবো। আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, ব্যক্তত্ব ও জাততত্ত্বের হ্রাস বৃদ্ধির সম্পর্ক এবং ব্যক্তত্ব ও জাততত্ত্বের এই সম্পর্কের ত্রুটিসমূহ। তো চলো শুরু করা যাক আজকের পড়া। প্রথমেই আমি আলোচনা করব ব্যক্তত্ব ও জাততত্ত্বের সম্পর্ক। প্রিয় ছাত্রীরা আমার, ব্যক্তত্ব ও জাততত্ত্বের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। আর ব্যক্তত্ব জাততত্ত্ব কাকে বলে আমি গত ক্লাসে তো তোমাদের বলেছিলাম। আরেকটু বলছি, ব্যক্তত্ব মানে হচ্ছে পরিমাণ এবং জাততত্ত্ব মানে হচ্ছে গুণ। একটি পদকে একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর উপর আরোপ করা হয়, সে বস্তু বা বস্তুগুলোর সমষ্টিকে পদের ব্যক্তত্ব বলে। আবার অন্যদিকে বলা যায় যে একটি পদের দ্বারা যে সাধারণ বা আবশ্যিক গুণাবলী নির্দেশ করা হয়, সেই সাধারণ বা আবশ্যিক গুণাবলীকে বলা হয় জাততত্ত্ব। তাহলে ব্যক্তত্ব জাততত্ত্ব কাকে বলে তো জানলা। আচ্ছা, একটা উদাহরণও আমি তোমাদের দিই। যেমন সব মানুষ, এখানে কি হচ্ছে, এখানে মানুষ পদের যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষকে বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে মানুষ পদের পরিমাণ, আর এটাকে বলা হয় ব্যক্তত্ব। আর মানুষ পদের জাততত্ত্ব বেলায় বলতে পারি সাধারণ ও আবশ্যিক গুণাবলী, যেটা যে মানুষ পদের জাততত্ত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এবারে ব্যক্তত্ব জাততত্ত্বের যে সম্পর্ক, সেটি আমি আলোচনা করব। ব্যক্তত্ব জাততত্ত্বের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। এরা একে অপরের উপর নির্ভরশীল। এদের একটি বাড়লে অপরটি কমে এবং একটি কমলে অপরটি বাড়ে। এই ব্যক্তত্ব জাততত্ত্বের এই সম্পর্কটা আমি তোমাদের বলবো, এটা যেন এমন যে বাজারে যখন জিনিসপত্র, কোনো জিনিস যখন পর্যাপ্ত পরিমাণে থাকে বা বলা যায় যে বেশি সরবরাহ থাকে, তখন সেটার কি হয়, দাম কমে যায়। আবার বাজারে যখন কোনো জিনিসের সরবরাহ কম থাকে, তখন সেটার দাম বেড়ে যায়। এরকম এরকম যেন একটা বিপরীতমুখী সম্পর্ক। ব্যক্তত্ব ও জাততত্ত্বের সম্পর্কটা হচ্ছে একটা বিপরীতমুখী সম্পর্ক। তো ব্যক্তত্ব ও জাততত্ত্বের এই বিপরীতগামী সম্পর্ককে ব্যক্তত্ব ও জাততত্ত্বের বিপরীত ক্রমিক হ্রাস বৃদ্ধির নিয়ম বলা হয়। এই হ্রাস বৃদ্ধিগুলো হচ্ছে 4 রকম। যেমন আমি যদি ব্যক্তত্ব থেকে শুরু করি, তাহলে হচ্ছে ব্যক্তত্ব বাড়লে জাততত্ত্ব কমে, এরপরে ব্যক্তত্ব কমলে জাততত্ত্ব বাড়ে। আবার যদি জাততত্ত্ব থেকে শুরু করা যায়, তাহলে বলা যায় এভাবে, জাততত্ত্ব বাড়লে ব্যক্তত্ব কমে এবং জাততত্ত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। তাহলে আমি 4 রকমের সম্পর্ক, অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক তোমাদেরকে দেখালাম। এখন এই 4 রকমের সম্পর্ককে আমি ব্যাখ্যা করে বলবো। দেখো, প্রথমটা হচ্ছে পদের ব্যক্তত্ব বাড়লে জাততত্ত্ব কমে। পদের ব্যক্তত্ব বাড়লে জাততত্ত্ব কমে, এটাকে আমি ব্যাখ্যা করব। এটাকে ব্যাখ্যা করার জন্য প্রথমে আমি একটা পদ নিই। এটা যেমন আমি একটা পদ নিই, সেটা হচ্ছে মানুষ। তো দেখো, মানুষ পদের ব্যক্তত্ব বা পরিমাণ হচ্ছে যে সকল মানুষ। এখন এই মানুষের সাথে যদি আমরা অন্যান্য প্রাণী যোগ করি, হ্যাঁ, তাহলে এর ব্যক্তত্ব বা পরিমাণ দাঁড়াবে কি, সকল প্রাণী। যেমন দেখো এরকম, যে সকল মানুষ যোগ অন্যান্য প্রাণী, সুতরাং এটার সমান সমান কি হবে, সকল প্রাণী।
তো মানুষের থেকে বেড়ে কি হলো, সকল প্রাণী হলো। এবং এতে করে কি হলো, ব্যক্তত্ব যখন পরিমাণ যখন আমরা বাড়ালাম, মানুষ থেকে মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করার পরে ফলে কি হলো, মানুষের পরিমাণটা বেড়ে অনেক হয়ে গেল, সেটা হয়ে গেল সকল প্রাণী, যার পরিমাণ মানুষের থেকে অনেক বেশি, মানুষের থেকে সকল প্রাণীর পরিমাণ অনেক বেশি। তো মানুষের পরিমাণ তো বেড়ে গেল, ব্যক্তত্ব বেড়ে গেল, কিন্তু অন্যদিকে দেখা যায় যে মানুষ পদের জাতত্ব কমে যাবে। কিভাবে কমে যাবে? যেমন মানুষ পদের জাতত্ব ছিল জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, এবং এটা থেকে যদি আমরা বুদ্ধিবৃত্তি বাদ দিয়ে দিই, অর্থাৎ অন্যান্য প্রাণী যোগ করার ফলে বুদ্ধিবৃত্তিটা বাদ দিতে হবে, কারণ বুদ্ধিবৃত্তি শুধুমাত্র মানুষেরই আছে। বুদ্ধিবৃত্তিটা বাদ দেওয়ার ফলে বাকি থাকবে শুধু জীববৃত্তি। যেহেতু অন্যান্য প্রাণীর কি নেই, বুদ্ধি নেই, হ্যাঁ, তাহলে মানুষ পদের সাথে অন্যান্য প্রাণী যোগ করার ফলে যেখানে পরিমাণ বেড়ে গেল সকল প্রাণী, আবার এদিকে কি হলো, জাততত্ত্ব মানুষের যেটা ছিল জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, সেটা থেকে বুদ্ধিবৃত্তি বাদ দিয়ে বাকি থাকলো শুধুমাত্র জীববৃত্তি, কারণ অন্যান্য প্রাণীর শুধু জীববৃত্তি আছে। সুতরাং দেখা যাচ্ছে যে তোমার ব্যক্তত্ব বা পরিমাণ যখন বাড়াবো তখন কি হবে, জাততত্ত্ব বা গুণ তখন কমে যাবে। তাহলে এভাবে প্রমাণিত হয় যে ব্যক্তত্ব বাড়লে জাতত্ব কমে। এভাবে আমরা পরপর চারটা সম্পর্ককে ব্যাখ্যা করব। দ্বিতীয় সম্পর্ক যেটা, সেটা হচ্ছে পদের ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। আমরা এখন ব্যক্তত্ব কমাবো। দেখি আমরা এখানে একটা পদ নেই, আমরা মানুষ পদই নেই। মানুষ পদের পরিমাণ থেকে, ধরো মানুষের মধ্যে কি আছে, সৎ মানুষ অসৎ মানুষ উভয়ই আছে। এখন মানুষ পদ থেকে যদি আমরা অসৎ মানুষটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকবে কি, শুধুমাত্র সৎ মানুষ। তাহলে মানুষের পরিমাণ থেকে অসৎ মানুষ বাদ দেওয়ার ফলে সৎ মানুষ চলে আসলো, এবং সেখানে মানুষের পরিমাণ থেকে সৎ মানুষের পরিমাণ কিন্তু অনেক কম। তাহলে এখানে পরিমাণ আমরা বা ব্যক্তত্ব এখানে কমে গেল। তো তার ফলে কি হলো, জাতত্বের বেলায় আমরা দেখি কি হয়, ব্যক্তত্ব কমানোর ফলে মানুষ পদের জাতত্ব ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু মানুষ পদের পরিমাণটা কমে যখন সৎ মানুষ হয়ে গেল, তখন এখানে কি হবে, মানুষ পদের জাতত্ব জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির সাথে আরেকটা গুণ যোগ করতে হবে, সেটা হচ্ছে সততা। কারণ সৎ মানুষের তো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি আছে, তার সাথে সততা নামক গুণটাও আছে। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তত্ব যেখানে আমরা বাড়ালাম মানুষ পদের থেকে, ব্যক্তত্ব যেখানে আমরা কমালাম মানুষ পদের থেকে, অসৎ মানুষ বাদ দিয়ে শুধুমাত্র সৎ মানুষে আসলো, সেখানে কি হলো, জাততত্ত্ব জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির সাথে সততা যোগ হলো, অর্থাৎ জাততত্ত্ব এখানে বেড়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তত্ব কমলে জাতত্ব বাড়ে। এইভাবে আমরা বাকি দুটাও প্রমাণ করব। তৃতীয় সম্পর্কের মধ্যে আমরা প্রথমে জাততত্ত্ব থেকে শুরু করি, অর্থাৎ এখানে পদের জাততত্ত্ব বাড়লে ব্যক্তত্ব কমে। তো এখানে আমরা একটা পদ নিব এবং সেই পদের জাততত্ত্ব বাড়াবো। তো এখানেও আমরা মানুষ পদই নিই। মানুষ পদের জাততত্ত্ব হচ্ছে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির সাথে আমরা একটা জাততত্ত্ব বাড়াই, বা একটা গুণ বাড়াই। যেমন আমরা এখানে যোগ করলাম সভ্যতা। তাহলে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির সাথে সভ্যতা গুণটা যোগ করার ফলে এখানে কি হলো, জাততত্ত্ব বেড়ে গেল, মানুষ পদের জাততত্ত্ব বেড়ে গেল। হ্যাঁ, আর এই তিনটা জাততত্ত্বের কি হবে, এই তিনটা জাততত্ত্ব নিয়ে এই পদের ব্যক্তত্ব হবে সকল সভ্য মানুষ। তাহলে আগে ছিল মানুষ, এখন এসে গেল সভ্য মানুষ। তাহলে মানুষ পদ থেকে অসভ্য মানুষ বাদ দিলে বাকি থাকে সভ্য মানুষ। তাহলে মানুষ পদের পরিমাণ থেকে সভ্য মানুষের পরিমাণ অনেক কম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন ওই জাততত্ত্ব বাড়ালাম, অর্থাৎ গুণ যখন বাড়ালাম, তখন ওখানে অন্যদিকে পরিমাণ অর্থাৎ ব্যক্তত্ব কমে যায়। তাহলে জাততত্ত্ব বাড়লে ব্যক্তত্ব কমে। এরপরে 4 নম্বর সম্পর্ক যেটা, সেটা হচ্ছে পদের জাততত্ত্ব কমলে ব্যক্তত্ব বাড়ে। তো 4 নম্বর সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে আমরা আবারও একটা পদ নিই, যেমন আমরা মানুষ পদটাই নিই। মানুষ পদের জাততত্ত্ব হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি।
এবং এখানে যদি আমি জাতত্ব একটা কমায় ফেলি, অর্থাৎ বুদ্ধিবৃত্তিটা যদি আমি বাদ দিয়ে ফেলি, তাহলে কি থাকবে? শুধুমাত্র জীববৃত্তি থাকবে। তো এতে করে মানুষ পদের পরিমাণ তো ছিল, হ্যাঁ, যা ছিল। তো এখন যেহেতু জীববৃত্তি আছে, তো জীববৃত্তি তো মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরও আছে। তাহলে জীববৃত্তি যদি আমরা লিখি, তখন এখানে লিখতে হবে সকল প্রাণী। তাহলে মানুষ পদের পরিমাণ থেকে সকল প্রাণীর পরিমাণ অনেক বেশি। অর্থাৎ এখানে কি হলো? জাততত্ত্ব যখন আমরা কমালাম, তখন এখানে ব্যাক্তত্ব বেড়ে গেল। হ্যাঁ, আমরা জাততত্ত্ব যখন মানুষ পদের জাততত্ত্ব থেকে যখন আমরা একটা কমাই ফেললাম, তখন ওখানে মানুষ পদের পরিমাণ থেকে বা মানুষ পদের ব্যাক্তত্ব থেকে ব্যাক্তত্ব বেড়ে গিয়ে হয়ে গেল সকল প্রাণী। সুতরাং দেখা যাচ্ছে যে পদের জাততত্ত্ব কমলে ব্যাক্তত্ব বাড়বে। এভাবে 4 রকম সম্পর্ককে ব্যাখ্যা করা যায়। আমি ব্যাখ্যা করে দিলাম যে এটা হচ্ছে ব্যাক্তত্ব জাতত্বের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এই সম্পর্ককে এই 4 ভাবে ব্যাখ্যা করা যায়। এই 4 ভাবে যে আমি ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে একটা ছক দিয়ে প্রকাশ করা যায়। আমি তোমাদেরকে এখানে একটা ছক দিলাম। ব্যাক্তত্ব ও জাতত্বের এই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্কের কিছু ত্রুটি রয়েছে। এগুলি আমি তোমাদেরকে বলছি। প্রথমে সেটা হচ্ছে ব্যাক্তত্ব জাতত্বের হ্রাস বৃদ্ধির নিয়মটা কেবল শ্রেণীবাচক পদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু কোনো একক পদের বেলায় প্রযোজ্য না। যেমন প্রাণী, মানুষ, সৎ মানুষ, এগুলো হচ্ছে শ্রেণীবাচক পদ, এদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে। কিন্তু কোনো বিশিষ্ট বা একক পদ, যেমন টেবিলটি, লোকটি, সূর্য, এগুলো হচ্ছে একক ব্যক্তি বা বস্তু, এদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না। এরপরে আরেকটা সমালোচনা হচ্ছে এই নিয়মটা কেবল সমজাতীয় পদের ক্ষেত্রেই প্রযোজ্য, অসমজাতীয় পদের ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য না। যেমন প্রাণী, মানুষ, সৎ মানুষ, এই তিনটা হচ্ছে সমজাতীয় পদ, এদের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর। কিন্তু এমন যদি হয় যে মানুষ, টেবিল, ঘোড়া, বাঘ, সিংহ, এগুলো কিন্তু এরা সমজাতীয় পদ না, এদের ক্ষেত্রে এই নিয়মটা কার্যকর না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা সমালোচনা, সেটা হচ্ছে ব্যাক্তত্ব ও জাতত্বের এই বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্কটা কোনো গাণিতিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ না। গাণিতিক নিয়মের বেলায় এটা খাটে না। গণিতে যেমন কোনো কিছু বাড়া কমার সাথে একটা গাণিতিক হারে বাড়ে কমে, সেটা এখানে প্রযোজ্য না। যেমন দেখো, মানুষ পদের সাথে যদি শ্বেতত্ব যোগ করা হয়, তাহলে হবে শ্বেত মানুষ। তাহলে মানুষ পদের থেকে শ্বেত মানুষের পরিমাণ অনেক কম, অর্থাৎ ব্যাক্তত্ব কমে গেল। আবার মানুষ পদের সাথে যদি অন্ধ যোগ করা হয়, তাহলে কি হয়? অন্ধ মানুষ হয়, সেখানেও মানুষ পদের থেকে অন্ধ মানুষের সংখ্যা অনেক কম। কিন্তু প্রথম ক্ষেত্রে দেখো যে মানুষ পদের থেকে যে শ্বেত মানুষের সংখ্যা কমে গেল, সেটা যে হারে ব্যাক্তত্ব কমেছে, এর পরবর্তী যে কমালাম মানুষ পদের থেকে অন্ধ মানুষে এসে কমলো, সেই দ্বিতীয় দৃষ্টান্তে অনেক বেশি কমে গেছে। অর্থাৎ প্রথমটা যে হারে কমেছে, পরেরটা সেই হারে কমে নাই। সুতরাং এখানে কোনো নির্দিষ্ট গাণিতিক অনুপাত বজায় থাকে নাই। এই গেল ব্যাক্তত্ব জাতত্বের সমালোচনা বা ত্রুটিগুলা। তাহলে দেখা যাচ্ছে যে ব্যাক্তত্ব জাতত্ব ত্রুটিমুক্ত না। এটা শুধু মানে সমজাতীয় শ্রেণীবাচক পদকে জাতি উপজাতির আকারে ক্রম অনুসারে সাজালে কেবল এই নিয়মটি প্রযোজ্য হয়। তাহলে তোমরা দেখলে যে ব্যাক্তত্ব জাতত্ব কাকে বলে, ব্যাক্তত্ব ও জাতত্বের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক এবং এর সমালোচনা। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ। অনলাইন ক্লাস নিয়ে আমি আবারও আসবো। আগামী ক্লাসে আমরা পড়াবো তৃতীয় অধ্যায়ের বাকিটুকু, পদের শ্রেণীবিভাগ। তাহলে আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনা। খোদা হাফেজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।